নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়। তো চলো সরাসরি কনসেপ্টে চলে যাওয়া যাক। তোমাদের এই অধ্যায়টি মূলত হচ্ছে একটি থিওরিটিক্যাল চ্যাপ্টার, যেখানে কিনা হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞানের কাজ কী, হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে এসেছে, প্লাস সমাজ এবং আমাদের যেই সমাজ আছে সেগুলো, এখানে হিসাব বিজ্ঞানের করণীয় কী, পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের করণীয় কী, এই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা, এগুলো সম্পর্কে মূলত হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টারে তোমাদের কী দেওয়া হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। তো তোমাদের যে প্রথম কনসেপ্ট সেটার নাম কি, হিসাব বিজ্ঞানের ধারণা। এখানে প্রথমত বলা হয়েছে হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অনেকগুলো ঘটনা ঘটে, সেগুলো সবগুলো ঘটনা কি লেনদেন নয়। লেনদেন হতে হলে একটা ঘটনাকে অবশ্যই কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। পাশাপাশি সেটাকে যে একটা আমাদের যে শ্রেণীকরণ বলি, যে লেনদেনের একটা ঘর আছে, সেগুলোতে কী হতে লিপিবদ্ধকরণ করতে হবে এবং সেগুলোকে আয়, ব্যয়, দায় বিভিন্ন শ্রেণীতে ভাগ করে সেগুলোকে কী করতে হবে, লিপিবদ্ধ করতে হবে এবং সেগুলোর অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তারপর দ্বিতীয়ত বলি, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। অর্থাৎ আমাদের যে ব্যবসায়ের যে লেনদেনগুলো আছে সেগুলো কী করে হিসাব বিজ্ঞানের মাধ্যমে করা হয়। সো সেই হিসাবে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। পরবর্তী কনসেপ্ট, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। অর্থাৎ আমাদের ব্যবসায়ের দৈনন্দিন জীবনে অনেকগুলো লেনদেন হয়, সেগুলোকে হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে সেগুলোকে জাবেদা, খতিয়ান এবং বিভিন্ন আয়, ব্যয় ইত্যাদি বইতে লিপিবদ্ধ করা। এরপরে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা সময় শেষে তার আর্থিক ফলাফল জানতে চায়, সেটা সম্ভব হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতি অনুসরণকে যেই চার্ট তৈরি করে বা যেই লেনদেনগুলোর সমীকরণ তৈরি করে সেগুলো থেকে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা সম্ভব। তার পরবর্তী লাভ ক্ষতির পরিমাণ মাধ্যমে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি নির্ণয় করা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয় মূলত কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি 10,000 টাকা ইনভেস্ট করলাম, কিন্তু 1 মাস পরে সকল ব্যবসায়িক খরচ বাদ দেওয়ার পর দেখলাম যে আমার 8,000 টাকা আসতেছে, মূলধন সহ 8,000 টাকা আসতেছে। তো সেক্ষেত্রে দেখা গেল এটা আমার লস হচ্ছে, কারণ আমি 10,000 টাকা ইনভেস্ট করে 8,000 টাকা পাচ্ছি, সেটা কি অবশ্যই আমার লস। তখন হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলা, যে লেনদেনগুলা, সেগুলোকে আমাকে আবার পর্যালোচনা করে আমাকে এমন নিয়ম নীতির মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে যাতে কি আমার লাভ আসে। তার পরবর্তী ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা। একটা প্রতিষ্ঠানে নানা ধরনের ব্যয় থাকে, যখন ব্যয় কমানো যাবে তো বা ব্যয় নিয়ন্ত্রণ হবে, তখনই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান মুনাফার মুখ দেখবে। তার পরবর্তী অমুনাফা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি উৎসের আয় ব্যয় নির্ণয়ের মাধ্যমে হিসাবের উদ্বৃত্ত নির্ণয়। স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো মূলত হচ্ছে এক ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান। এগুলার মূল কাজ হচ্ছে মানুষকে সেবা প্রদান করা, মুনাফা অর্জন নয়। তো একটা বছর শেষে তাদের কোন খাতে কত আয় হয়েছে বা ব্যয় হয়েছে সেগুলো নিরূপণের জন্য বা নির্ণয় করার জন্য হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি কর, শুল্ক, আয়কর ধার্যের মাধ্যমে আদায় ও উন্নয়নমূলক খাতে ব্যয় করতে হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। সরকার আমাদের থেকে প্রতি বছর বিভিন্ন কর, আয়কর, ট্যাক্স ইত্যাদি গ্রহণ করে এবং সেই আয়করগুলা বা যে অর্থগুলা পায় সেগুলা বিভিন্ন খাতে কী করে, উন্নয়নমূলক খাতে ব্যয় করে। তো এগুলা একটা হিসাব বিজ্ঞানের মাধ্যমে কী করা হয়, হিসাব সংরক্ষণ করা হয়। তার পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব ইত্যাদি নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ পাওয়া যায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এবং হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ের জালিয়াতি, প্রতারণা ইত্যাদি নিয়ন্ত্রণ করার পাশাপাশি প্রতিরোধ করা সম্ভব। এরপর আসি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা হতে মানুষ গুরুত্বপূর্ণ ঘটনা গাছের গায়ে, গুহায় পাথরের চিহ্ন দিয়ে রাখত। তারপর সভ্যতার বিকাশের সাথে সাথে আধুনিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেন শুরু হয়। আমরা সকলেই জানি আমাদের আদিম যুগের মানুষরা গুহায় বসবাস করত এবং পশু শিকার, কৃষিকাজ করে কি তারা জীবন নির্বাহ করত। তারপর মধ্যযুগের দিকে তারা বার্টার সিস্টেম চালু করে, যেখানে তারা পণ্য বিনিময়ের মাধ্যমে তাদের চাহিদাগুলো পূরণ করে থাকে। মূলত এভাবেই তারা আধুনিকায়নের মাধ্যমে লেনদেন শুরু করে। তারপর আসি 1994 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি, ইতালির গণিতবিদ, সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েটা নামে একটি গ্রন্থ লেখেন,
যেখানে হিসাব বিজ্ঞানের মূলনীতি অর্থাৎ দুতরফা দাখিলা ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের জনককে লুকা পেসিওলি, যিনি কিনা 1994 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লেখেন যার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট এবং প্রপোর্শনালিটা, দুতরফা দাখিলা, যেটাকে ইংরেজিতে ডাবল এন্ট্রি নামেও বলা হয়। তারপর হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান কিন্তু কোনো অর্থ জমা রাখে না, কোন খাতে কত অর্থ ব্যয় হচ্ছে, কোন খাত থেকে অর্থ আসতেছে সেই তথ্যগুলো সংগ্রহ করে। এবং এই তথ্যের ব্যবহারকারী কিন্তু অনেক আছে, যেমন মালিক, ব্যবস্থাপক, কর্মচারী। হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যারা রয়েছে তারাই হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ, ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে, ফলে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারে এবং তাদের লাভ লোকসান কি নির্ণয় করতে পারে। অন্যদিকে বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে রয়েছে ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার। ঋণ প্রদানকারী একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করে থাকে। তো ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলা তার এই হিসাব তথ্যগুলো কি করবে, বিশ্লেষণ করবে এবং তাকে কি ঋণ দেওয়া যাবে, সে কি ঋণের অর্থ পরিশোধ করতে পারবে কিনা এগুলো চিন্তা ভাবনার পর কি করবে, ঋণ প্রদান করবে। সরকার তার এই হিসাব তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবে কি সে সময় মতো কর দেয় কিনা, ট্যাক্স, তারপর হচ্ছে আয়কর ইত্যাদি প্রদান করে কিনা। এই তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে পাওনাদার বুঝবে যে তাকে কি বাকিতে পণ্য দেওয়া যাবে এবং বাকির টাকাকে সে সময় মতো পরিশোধ করবে কিনা। এছাড়াও হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী এবং ভোক্তারা এই হিসাব তথ্যের ব্যবহারকারী হিসেবে বিবেচিত হয়। পরবর্তী কনসেপ্ট, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। হিসাব বিজ্ঞান মুনাফা নির্ণয়ের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি বিভিন্ন অবদান রাখে। আমরা আমাদের আশেপাশে খেয়াল করলে দেখব আমাদের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের আয়ের একটা অংশ তারা বিভিন্ন চ্যারিটি ট্রাস্ট বা বিভিন্ন বন্যা দুর্গত বিভিন্ন দুর্যোগ এলাকায় তারা কি করে, তারা প্রদান করে, যাতে কি ওই এলাকার উন্নয়ন হয়। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক অর্থ খরচ করা। ধরো আমার একটা কি আছে, কারখানা আছে, সেখান থেকে প্রতিদিন অনেক কালো ধোঁয়া বের হয়, যেটা কি পরিবেশ দূষণের একটা কারণ বলা যায়। তো ওই দূষণ রোধে আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হলে আমাকে অবশ্যই অর্থ খরচ করতে হবে এবং এই অর্থের হিসাব রাখাটাই কিন্তু হিসাব বিজ্ঞানের কাজ। তার পরবর্তী আসি, স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করা এবং এর জন্য অর্থ বরাদ্দ ও হিসাব রাখা। ধরো আমি একটা কি হোটেল আছে আমার, হ্যাঁ, আমি ওইখানে পরোটা বিক্রি করি। তো আমি এখানে 2 নাম্বার আটা না দিয়ে 1 নাম্বার আটা দিয়ে কি করব, পরোটা তৈরি করব। তো তার জন্য কি করতে হবে, আমাকে ভালো টাকা ব্যয় করতে হবে, কারণ 2 নাম্বার থেকে 1 নাম্বার পণ্য দিয়ে কাঁচামাল ব্যয় করতে হলে আমাকে অবশ্যই কি আগের থেকে অধিক খরচ করতে হবে এবং এটার হিসাব রাখতে হবে। তার পরবর্তী আসি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে কত টাকা খরচ করলো তার হিসাব রাখা। আমাদের যে এনজিওগুলো আছে তারা কিন্তু গরিব দুস্থদের কি করে বিভিন্ন শিক্ষা সহায়তা দিয়ে থাকে এবং এগুলার হিসাব রাখাই হচ্ছে মূলত কি হিসাব বিজ্ঞানের কাজ। তো মূলত এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তোমার হিসাব বিজ্ঞানের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমাদের কয়েকটি থিওরিটিক্যাল এমসিকিউ আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দিবে।